বড় বাঁচায় বেঁচে গেলাম, জানো না পুরা কী যেটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। আর একটু জন্য হলে আমার চ্যানেলটা পুরা বন্ধ হয়ে যেত। বুদ্ধি খাটিয়ে কাজ করেছি বলে এই সমস্যাটায় পড়লাম না, না হলে যে কি হতো আমার আল্লাহই জানে। মনটা একটু খারাপ, একটা আপু একটা কমেন্টস করেছিল যে, আর আমি এই কথা তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো, মানুষ ব্লগ কেন করে? সবাইকে তো আর আমি খুশি করাতে মাম্মা পারবো কাজ না। আছে, নে নে আসে না আসে না, মাম্মা কাজ আছে। আর সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এতে করে কারো ভালো না লাগলে আমার কিছু করার নেই। এটা নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমার কাছের মানুষরা যারা আমাকে চিনে তারা হয়তো বা করতে পারে, কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার, যারা অচেনা, তারা তো এগুলো করতে পারে না। আমি যদি এই চ্যানেলে কাজ না করি তাহলে আমার মোটিভেশন অফ হয়ে যাবে, আর মোটিভেশন অফ হয়ে গেলে আমার গুগল অ্যাডসেন্সের সমস্যা হবে। কি করব আমি? এত সাদে চ্যানেল, এত কষ্টের চ্যানেল, এটাকে আমি ছেড়ে দিব? তো ভয়ে ভয়ে আমি ভিডিও কাজ করলাম, ভিডিওটা আপলোড করলাম। জানি সমস্যা হবে না, তারপরে যদি হয় এই কারণে সেই ঝামেলা জড়ালাম না। তাজা তাজা পোশাক কিনে আনলাম। পোশাকের সাথে পটল, আলু আর আদা কিনলাম। কয়েকদিন ধরেই পোশাক খেতে খুব ইচ্ছে করছিল। বাবুর আব্বু বাজার করে আনে, এই কারণে আর খাওয়া হয় না। বাবুর আব্বুকে অনেক বলার পরে তো উনি সকালবেলা 50 টাকা দিল বাজার করার জন্য। তাও উনি কালকে রাতে বাজার আনেনি, এই কারণে টাকাটা দিল। এখন তোমরাই বলো 50 টাকা দিয়ে কী পাওয়া যায়? এই শাকটার দাম নিচ্ছে 40 টাকা। প্রথমে দাম ছিল 50 টাকা। 50 টাকা শাকের দাম হয়ে গেছে, বুঝছো? তো অনেক বলে কয়ে 40 টাকা দিয়ে নিলাম। আমার কাছে 30 টাকা ছিল, সেটাও নিয়ে গেলাম। তো শাক রান্না করবো, আলু তো লাগবে, এদিকে আলুও নেই, তো 10 টাকা দিয়ে আলু কিনলাম। কাঁকড় খেতে খুব ইচ্ছে করেছিল, কিন্তু আমার কাছে মাত্র 20 টাকা ছিল। 10 টাকা দিয়ে 2টা আদা কিনেছিলাম। আদা দিয়ে চা খেতে খুব ইচ্ছা করেছিল, তাই 10 টাকা নিলাম। 20 টাকা দিয়ে কাঁকড় কিনলে অনেক কম হয়ে যায়, আসলে এটুকু দিয়ে হয় না, এই কারণে বাধ্য হয়ে পটল নিলাম। পটলও নিতাম না, কিন্তু দোকানদার বললো পটল নিতে পারেন, পটল নিলে আপনার হয়ে যাবে। তো তারপর ওনারা অনেক কথা, আপনার হবে কি না, উনি দেয় আবার কথাও বলে। আমার কাছে টাকা নিয়ে আমি কী করবো বলো তো? যা টাকা নিয়েছিলাম সব টাকা খরচ হয়ে গেল। এরকমই হয়, বাজারে গেলে হাতে কোনো টাকা থাকে না, সব টাকা খরচ করে ফেলি আমি। ভাগ্যিস বড় টাকা নোটটা নিয়ে নেই, 100 টাকা নোট রেখে গিয়েছিলাম, না হলে তো সেটাও খরচ হয়ে যেত। সকালে নাস্তা হিসেবে নুডলস বানাচ্ছি। মিষ্টি নুডলসের প্যাকেট অনেকগুলো ছিল, তো ওগুলো ছিল, সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। একসাথে সব বানিয়ে নিচ্ছি, বারবার আলাদা করে কে বানাবে বলো? আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। মনটা একটু খারাপ, একটা আপু একটা কমেন্টস করেছিল যে, স্বামী নিন্দা করা আর টাকা জমানো একই গল্প। তো এগুলা ছাড়া নাকি আমি আর কিছু বলতে পারি না। আচ্ছা, এগুলা ছাড়া আমি আর কি বলবো বলো তোমাদেরকে? আমার আর কী বলার আছে? গত 1 বছর ধরে তোমাদেরকে বলতেছি আমার স্বামীর সম্বন্ধে অনেক কথা, তোমরা তো দেখতেছোই। আমি যদি মিথ্যা কথা বলতাম তোমরা কি বুঝতা না? এখানে নিন্দা করা কি হলো? মিথ্যা কথা বলে সেটাকে নিন্দা করা বলে, সত্যি কথা বললে সেটাকে নিন্দা করা বলে না। যেমন আমরা একজন আরেকজনের সাথে অনেক কিছু বলি, যেমন আমার হাজব্যান্ড এরকম করে ওরকম করে, স্বাভাবিক তো আমরা বলি, এখানে তো নিন্দা করা কিছু নাই। আমার চ্যানেলে আমি সব কিছু বলতে পারি, অনেকে বলতেও পারে না। আমার মতো অবস্থা অনেক মেয়েদেরই আছে। আমি বলি এই কারণে যাতে করে ওরা আমার সে কষ্টটা বুঝে ওদের মনটা একটু হলে হালকা হয়, প্লাস আমার মনটাও হালকা হয়, আমিও কাজ করার জন্য উৎসাহ পাই। কারণ আমি সেগুলো বলার পরে তোমরা আমাকে অনেক বেশি উৎসাহ দাও, অনেক বেশি আশা দেখাও, তোমরা আমাকে অনেক বেশি ভরসা দাও। যদিও তোমাদের সে ভরসার কোনো কিছু হবে না, আমার হাজবেন্ড কখনো চেঞ্জ হবে না, সে যেমন ছিল তেমনই থাকবে, তারপরও একটু ভালো লাগে, মনটা কিছুটা হলেও শান্ত হয় যে না ঠিক আছে, একদিন না একদিন হয়তোবা আমার এই সমস্যাটা কেটে যাবে, হয়তোবা আমি একটু ভালোর মুখ দেখব। আর টাকা জমানোর কথা, গরিব মানুষরা এটা ছাড়া আর কী করতে পারে বলো? টাকা জমানো ছাড়া তো আমি কোনো কিছু কিনতে পারবো না। আর আমি এ কথা তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো? মানুষ ব্লগ কেন করে? মানুষ ব্লগ নিজের খুশির জন্য করে, নিজের শান্তির জন্য করে। যে কথাগুলো বললে আমার ভালো লাগবে, যেগুলো বলে আমি শান্তি পাবো, আমি সেগুলোতে বলবো নাকি? অ্যাটলিস্ট তোমাদের কাছে শেয়ার তো করতেছি, সত্যি তো বলতেছি, মিথ্যা তো বলতেছি না। এতে করে কারো পছন্দ না হলে আমার কিছু করার নেই। আর যদি কারো পছন্দ হয় তো আমি অনেক খুশি। যারা আমাকে ভালোবাসো, আমাকে পছন্দ করো, তারাই আমার পাশে থাকো, তারা আমার ভিডিও দেখো, আমার এতে কোনো সমস্যা নেই। বাট যাদের সমস্যা, যাদের প্রবলেম, তারা না দেখলেই আমি খুশি হব। সবাইকে তো আর আমি খুশি করাতে পারবো না, সবার পছন্দ মতো তো আর আমি ভিডিও আপলোড করতে পারবো না, আর সেটা সম্ভবও নয়। তাই যেটা আমাকে ভালো লাগে, যেটা আমি করতে পারবো সেটাই আমি করব। আর সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এতে করে কারো ভালো না লাগলে আমার কিছু করার নেই।
চা বানাচ্ছি, লাল চা বানাচ্ছি। ইদানিং আবার চা খেতে খুব ইচ্ছা করে, তবে লেবু দিয়ে লাল চা খেতে ইচ্ছা করে না। একদিন বানিয়েছিলাম কিন্তু খেতে ভালো লাগেনি। গরম মশলা দিয়ে লাল চা বানিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকে আবার আদা অ্যাড করলাম। যদি আদা দিয়ে খেতে ভালো লাগে তাহলে কন্টিনিউ আদা দিয়ে খাবো। আর লবণ দেইনি, লবণ দিলে আসলে খেতে ভালো লাগে না। দেখো টেস্টটা কত চেঞ্জ হয়ে গেছে না। আগে আমি লবণ ছাড়া কোনো চাই খেতাম না। দুধ চা, লাল চা লবণ থাকতোই। আমাকে অনেকে বলতো দুধ চায় লবণ দেয় নাকি কেউ, দুধ চায় লবণ না দিলে হয় না। আমি বলছি না, আমার কাছে লবণ চা খেতে ভালো লাগে না। আর এখন দেখো দুধ চা খেতে ইচ্ছাই করে না, দেখতেও তেমন ভালো লাগে না। কয়েকদিন জোর করে বানিয়েছিলাম কিন্তু খেতে ইচ্ছা করেনি। কফি আবার খেতে ভালো লেগেছিল একদিন 2 দিন, এরপর আর কফি ভালো লাগে নাই। তবে লাল চাটা মনে হয় স্থায়ী হবে, এটা 2-3 দিন খাওয়া হয়েছে, ভালোই লাগতেছে। বাচ্চারাও খাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে। জায়ান্টসেরা তো খায়, ওদের সাথে জুনেনাও খায়, ওরাও লাল চা খায়। কেমন হাস্যকর ব্যাপার বলো তো। জুনেনা বাবা শুধু দুধ খেতে চায়, এদিকে দুধও কম, কী যে করব। আমি তো ভাবতেছি যে কয়দিন পর না বন্ধ হয়ে যায়, মানে প্রতিবারে তো এরকম হয় যে এই অবস্থা হলে দুধ বন্ধ হয়ে যায়। আমি সেই টেনশনে আছি, কারণ জুনেনা প্রচুর কানাকাড়ি করে, দুধ ছাড়া সে থাকতেই পারে না। মানে কী যে করবো আমি ওকে নিয়ে, ফিডার দুধও অত বেশি খায় না। আবার এটাও ভাবি ও দুধ খাওয়া বন্ধ করলে আমার জন্য ভালোই হবে, কারণ এক পাশে দুধ খাওয়াতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায়। শোয়ার সময় আমার অনেক প্রবলেম হয়, পিঠ কোমর একদম ব্যথা হয়ে যায়। এদিকে আবার চিৎ করে কোলে নিয়েও খাওয়াতে পারি না, সেক্ষেত্রে পেটে চাপ পড়ে, পেটে ব্যথা করে। আবার দেখা গেলো যে দুধ তো বেশি পায় না, তো বেশিক্ষণ চুষলে না খুব ব্যথা করে, তখন ছাড়াতে গেলে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আমার জিনানে এত লক্ষ্মী মেয়ে, কী বলবো আপুরা, ও একটু কামড়ও দেয় না। সায়রা তো কামড় দিয়েছিল 2বার, এই কারণে দুধ খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম, যেই ব্যথা করে জানো না। এই দেখো টাকা জমেছিলাম আচার বানানোর জন্য, কিন্তু আমি আচার কিনে নিয়ে আসলাম। দেখে এত লোভ লাগলো যে না কিনে থাকতে পারলাম না। এটা হচ্ছে আমের আচার। আমের আচারটা কেনার আগে আমি 10 টাকা দিয়ে 1 প্যাকেট আচার খেয়েছিলাম, তো তখন খুব ভালো লেগেছিলো, এই কারণে এটা কিনলাম। আর পাশেরটা হচ্ছে তেঁতুলের আচার। তেঁতুলের আচার আগে পাইনি, এখন পেলাম। এইটার আবার 10 টাকা করে বিক্রি করে, গোল, মানে একদম গোল তেঁতুল আর কি। এমনি প্যাকেটে বিক্রি করে না, মানে জলপাই, আমের আচার, বড় আচার মতন ওরকম প্যাকেটে বিক্রি করে না আর কি। তো এটা কেনার পরে বুঝছো আমি একটু খেয়ে দেখেছিলাম যে আমি তো কখনো এরকম আচার খাইনি, কেমন আচার বানিয়েছে। তো বসে সরাসরি আপনি খেয়ে দেখেন। তো খাওয়ার পরে এত বেশি ভালো লেগেছে জানো না, মানে এটা খাওয়ার পর আমি পাগল হয়ে গেছিলাম। এটা খাওয়াতে যে কী স্বাদ আমি আসলে তোমাদেরকে বলে যেতে পারবো না। মানে এত ভালো লেগেছিলো যে আমের আচারটা এখন আমি খেতেই পারছি না, ওটা আমার কাছে খেতে ভালো লাগছে না। মানে ওটা খেলে না আমার কাছে অস্থির লাগতেছে, বমি আসতেছে, ওটা খেতে ভালো লাগছিল না। অথচ কিছু না আগেও কিন্তু এটা ভালো লেগেছিলো। কালকে গিয়েছিলাম খিচুড়ি আনতে, 1 নম্বর গিয়েছিলাম, তো তখন এগুলো কিনেছিলাম। তখন আমের আচারটা প্রথমে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। এরপরে এই 2টা আচার কিনে নিয়েছিলাম। খেতে পারবো না তারপরে বাড়তেছি, যদি খেতে পারি বা খেতে ভালো লাগে। জানি না খেতে পাবো কি না, না পারলে সমস্যা নেই, সারা তো আসেই, সারা বাড়িটা খেতে খুব ভালো লাগে। আপুরা লাইক কি করেছো নাকি চুপটি করে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করনি? প্লিজ আপুরা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ অবশ্য অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই কমেন্টস করবে। ইন্ডিয়া থেকে একটা আপু আমাকে কমেন্টস করেছে, শহীদ ইকবাল 13 কিং, তার নাম হচ্ছে শেবিনা। সে বলতেছে যে আমার 2 ছেলে 1 মেয়ে, প্লিজ আপু আমাদের নাম নিও। তো ওনার 2 ছেলের নাম হচ্ছে শহীদ আর ইকবাল, আর মেয়ের নাম হচ্ছে নাহিদা আফরোজ। আপু তোমার বাচ্চাদের নাম নিলাম, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় আমার ভিডিও দেখো, কমেন্টস করবে। তোমার বাচ্চারা কিসে পড়ে সেটা তো বললে না, কমেন্টসে অবশ্যই বলবে। হ্যাঁ, এই দেখো আমি শুধু তেঁতুলটাই খাচ্ছি, আমের আচার খাচ্ছি না। তেঁতুলটা খেতে এত বেশি ভালো লাগছে যে কী বলবো। আপুরা তোমরা কেউ লোভ লাগিও না, লোভ লাগালে কিন্তু আমি অসুস্থ হয়ে যাবো, জানো তো আমার শরীরটা ভালো না। প্লিজ কেউ লোভ লাগাইও না। ভয়েস দেওয়ার আগেও শরীরটা খুব খারাপ লাগছিল, খুব অস্থির লাগতেছিল, বমি ভাব আসতেছিল। তো ভয়েস দেওয়ার আগে একটু তেঁতুল আচার খেয়ে নিলাম, প্রায় শেষ, একটু বাকি আছে। এটা আবার বেশি খাওয়া যায় না, বেশি খেলে আবার অবস্থা খারাপ হয়ে যায়, তখন আরও বেশি বমি ভাব আসে, তাই অল্প করে খাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু খারাপ লাগে, তখন অস্থির লাগে, বমি ভাব লাগে, তখন একটু খাই। মানে সারাদিনই এটার উপর আসি, বুঝছো। এটা এভাবে হাত দিয়ে খাওয়ার থেকে কোনো কিছুর সাথে মিক্স করে খেতে অনেক বেশি ভালো লাগে। যেমন ধরো কাঁচা কলার সাথে, তারপর টমেটোর সাথে মিক্স করে খেতে অনেক ভালো লাগে। আমার তো এখনই লোভ লাগতেছে, জিভে জল চলে আসতেছে। জোর করে আমের আচার খেলাম, কিন্তু বিশ্বাস করবা আমের আচারটা খাওয়ার পরে আমার এত খারাপ লাগতেছে, মানে এতটুকু ভালো লাগেনি। আচারটা আমি সারাকে দিয়ে দিয়েছিলাম। সেদিনই প্রসঙ্গটা তো বলাই হয়নি, তো সেটা এখন বলতেছি। তো সেদিন মনে করো চেঁচালি করার পরে উনি খাবার দাবার খেলো, রেস্ট নিল। আমি ভেবেছিলাম যে সব কিছু ঠিক হয়ে গেছে, তো আমি করলাম কি ভিডিওগুলোকে আবার পাবলিক করে দিলাম। ভাবলাম যে একটা ভিডিও হয়তো চলে আসছে, উনি দেখছে, উনি তো সম্পূর্ণ দেখে নেই, একটু দেখছে, তো সমস্যা হবে না।
সরি, সবগুলো ভিডিও না, একটা ভিডিও মানে মুভি দেখতে গিয়ে যে ধরা খেলাম ও ভিডিওটা আর কি। তারপরে বাবরাবু তো বাইরে গিয়েছিল, বাইরে গিয়ে আবার বাসায় আসলো রাতেবেলা। তারপরে খাবার খেয়ে ও রুমে শুয়েছিল, আমিও বাচ্চাদেরকে নিয়ে এই রুমে শুয়েছিলাম। তো হঠাৎ করে রাত্রেবেলা 2টা বাজে সে আসছে, আসে বলতেছে, তুমি এগুলা কী শুরু করছো, তুমি আমার নামে মার কাছে বদনাম করো না, তুমি এগুলা কী বলতেছো আমার নামে। আমি তো অবাক, কী ব্যাপার, কী হলো এখন আবার। আমি তোমাকে মাছ কিনে খাওয়াই না, তাও তুমি মাছ কোথায় পেলা? তুমি মাছ রান্না করে সবাইকে দেখাও যে আমি তোমাকে মাছ খাওয়াই, আর মুখে বলে যে মাছ কিনে খাওয়াই না, মানে অনেক কথা, বুঝছো। তখন আবার আমিও বলেছিলাম, হ্যাঁ বছরে একদিন মাছ কিনে খাওয়াও, এরপর তো আর খাওয়া না, ঈদ আসলে মাছ কিনে খাওয়া, সারা বছর তো মাছ কিনে খাওয়ানোর কোনো খবর থাকে না। তো তখন আমরা ভাবলাম, আমি ভিডিওটা পাবলিক করে দিয়েছি, ও ভিডিওটা তো আসার কথা, কিন্তু অন্য ভিডিওটা কী আসলো, মানে লাস্টে যে ভিডিওটা ছেড়েছিলাম যে তোমাদের কমেন্টস আমি খুব কষ্ট পেয়েছিলাম, ও ভিডিওটা না উনি দেখেছিল, বুঝছো, উনি সব দেখেছিল। তারপর তো এসে আমাকে বকা, হ্যাঁ ঠিকই আছে, তোমাকে সবাই বকছে, ঠিকই আছে, তুমি অনেকে তোমাকে বকবে না, তোমার সাবস্ক্রাইবার তোমাদের রাগ, তোমাকে অনেকে অনেক কথা বলেছে, আবার তুমি ভয়েসে কান্না করো, তুমি কেন কান্না করো, মানে অনেক কথা, বুঝছো। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম, বাবা উনি এত কিছু জানো কীভাবে। আসলে উনি ইউটিউব দেখে না, উনি ফেসবুক দেখে, ফেসবুকের ফান ভিডিও দেখে, ফেসবুকের নাটক দেখে, তো এগুলো দেখে। ইউটিউব দেখে না তা না, ইউটিউবে মনে করো যে মাঝে মাঝে কিছু পর্ন ভিডিও আসে, ওগুলো কম বেশি দেখে। তো উনি ওসব ব্লগ ভিডিও বা ওসব কোনো কিছু দেখে না। তো আমি চিন্তা করলাম ইউটিউবে এই পাশে আসছে কীভাবে, উনি বলতেছে ওনাকে কেউ লিঙ্ক দিয়েছে। ইউটিউবে লিঙ্ক কীভাবে দেয়, ওনার মেসেঞ্জারে কি লিঙ্ক দিছে কেউ, এটা নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমার কাছের মানুষরা যারা আমাকে চিনে তারা হয়তো বা করতে পারে, কিন্তু যারা আমার সাবস্ক্রাইবার, যারা অচেনা, তারা তো এগুলো করতে পারে না। তো কে করেছে, কার কাজ এটা, মানে আমার মাথায় বুঝছো কিছুই খেতে ছিল না। আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কে তোমাকে লিঙ্ক দিয়েছে, বাট উনি কিছুই বলতেছিল না। এদিকে আবার এটাও ভাবতেছি ইউটিউব ইমপ্রেশন কীভাবে দিবে, মানে কয়টা ভিডিও ইমপ্রেশন দিয়েছে, নাকি উনি একটা ভিডিও দেখেছে নাকি আরও ভিডিও দেখেছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। রান্না করার সময় জুনানা প্রচুর কান্নাকাটি করতেছিল, তো স্যারাকে বলেছিলাম ওকে নিয়ে সিঁড়িতে ঘুরে আসতে, কারণ ওকে এখন কোলে নিলে, ওকে রাখলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে, বাবু চলে আসবে, তখন আবার চেঁচিয়ে শুরু করে দিবে। এই কারণে স্যারাকে বলেছিলাম ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে। এটা করে ভালোই হলো, আমি নিরিবিলি রান্নাটা শেষ করতে পারবো। ওই দেখো জুনানা আমাকে দেখে আমার কাছে চলে আসতেছে। মাম্মার কাজ আছে, নে নে, আসে না মাম্মার কাজ আছে। কিলা করে আমাকে দেখলেই হলো আমার কাছে আসার জন্য পাগল হয়ে যায়, আমার কোলে বসে থাকে চুপটি করে, আমার কলিজা পাখিটা। তো মনে করো যে উনারা চেঁচিলি করেছিল, বলতেছে সবগুলো ভিডিও রিমুভ করো, ইউটিউব চ্যানেলে তোমার কাজ করতে হবে না, তোমার এখান থেকে কাজ করা বন্ধ, তুমি আর চ্যানেলে কাজ করবা না, তুমি শুধু তো কাজ করো, কোনো কিছু পাও না, মানে অনেক কথা, বুঝছো। তখন তো আমি টেনশনে পড়ে গেলাম, তো আমি কি করব, কে এই কাজটা করলো, মানে খুব টেনশনে পড়ে গেছিলাম আমি, বুঝছো। ভাগ্য ভালো মোবাইলটা আমার কাছেই ছিল, এই কারণে আমি মোবাইলটা তাতে করে লুকাতে পেরেছিলাম, নাহলে তো উনি মোবাইলটা নিয়ে যেত। তো উনি যাওয়ার পরে আমি আগে সবগুলো ভিডিও, মানে রিসেন্ট যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেগুলো আমি প্রাইভেট করে দিয়েছিলাম। আর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি শুষে ভাবতেছিলাম যে কী করা যায়, এই চ্যানেলে কি তাহলে আমি আর কাজ করবো না, এখন আমি যেসব ভিডিও ছাড়বো সব ভিডিও উনি দেখবে, তো উনি দেখলে তো সব কিছু জেনে যাবে, তখন তো আবার ঝামেলা সৃষ্টি করবে। তাহলে কি এই চ্যানেলে কাজ করবো না, আমি অন্য চ্যানেলে কাজ করব, অলরেডি তো ভয় দেওয়া হয়ে গেছে, ও ভিডিওটাকে আমি ছাড়বো না, আমি কি অন্য চ্যানেলে কাজ করব, কিন্তু কিভাবে করব, আমার এই চ্যানেলটা অনেক কষ্টের চ্যানেল। এখানে আমি কতগুলো ভিডিও আপলোড করেছি, 400-এর উপরে ভিডিও আপলোড করেছি, সবগুলো লং ভিডিও। এখন যদি আবার অন্য চ্যানেল খুলি সেটাকে আবার মনিটাইজেশন করতে হবে, তারপরে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, যদিও আমার এখানে গুগল অ্যাডসেন্স করা আছে, তারপরও আমি যদি এই চ্যানেলে কাজ না করি তাহলে আমার মনিটাইজেশন অফ হয়ে যাবে, আর মনিটাইজেশন অফ হয়ে গেলে আমার গুগল অ্যাডসেন্সের সমস্যা হবে, তখন তো ওই চ্যানেলের সাথে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারবো না। একটা ন্যাশনাল কার্ডের আইডি দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়, দুইটা খোলা যায় না, তো আমার আইডিতে একটাই আছে, আমি এখন অন্য কার আইডি নিব, বাবুরা আইডি নিব, তা তো সম্ভব নয়, কারণ ওনাকে নিয়ে টাকা উঠাতে যাওয়া সম্ভব নয়, আর গেলেও সে টাকাটা আমার কাছে থাকবে না, উনি তো সই করবে না টাকাটা ওনাকে না দিলে, অনেক ঝামেলা করবে। তো এইসব ভাবতে ভাবতে রাত অনেক ঝামেলা করবে, আমার ঘুম আসছে না, টেনশনে পড়ে গেলাম। এদিকে আমার কাছে অনেকগুলো চ্যানেল খোলা ছিল, যেগুলো আমি মাঝখান দিয়ে খুলেছিলাম, মাঝখান দিয়ে আমি ঠিক করছিলাম যে আমি চ্যানেলে কাজ করবো না, খুব বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম, ভিউজ হচ্ছিল না, তাছাড়া আমি চ্যানেলে কন্টিনিউ কাজ করিনি, এই কারণে ভিউজ অনেক কমে গিয়েছিল, তোমরা হয়তো অনেকে জানো। তো তখন আমার কিছু চ্যানেল খোলা হয়েছিল, তো সেগুলো আছে, আমি কি সেগুলোতে কাজ করবো, মানে এটা নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। আচ্ছা আমি যদি সেগুলোতে কাজ করি তাহলে যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে ভালোবাসে, ওরা কি আমাকে পাবে, আমি ওদেরকে কীভাবে বলবো যে আমি চ্যানেলে খুলেছি, কারণ আমি যদি ওদেরকে ভিডিওতে বলি যে আমি আবার চ্যানেল খুলেছি, তখন তো নামটা বলতে হবে, নামটা বলে তো সেটা আবার বাবা জেনে ফেলবে, তখন তো আরও সমস্যা হয়ে যাবে। কী করব আমি, এত স্বাদের চ্যানেল, এত কষ্টের চ্যানেল, এটাকে আমি ছেড়ে দিব, চ্যানেলে কাজ না করলে চ্যানেলটা মোটিভেশন অফ হয়ে যাবে, আমি কি কাজ করবো, দু চ্যানেলে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, এক চ্যানেলে তো কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না, আর চ্যানেলে কীভাবে কী করব, মানে কিছুই বুঝতে পারছিলাম না, বুঝছো আপুরা। তারপরে মনে করো যে আমি পুরোপুরি ঠিক করেই ফেলেছিলাম যে আমি এই চ্যানেলে আর কাজ করবো না, আর ভিডিও ছাড়বো না, যাই ভয়েস দিছি
ওটা আমি নতুন চ্যানেলে ছাড়বো, দেখি আমার সাবস্ক্রাইবারদেরকে আমি কীভাবে আনতে পারি। মানে এরকম করার জন্য বুঝছো ফোন দিয়ে আটতেছিলাম যে কী করা যায়, এরকম ভাবতেছিলাম আর কি। মানে মনটা তখন এত খারাপ হয়ে জানো না, মানে মনটা আমার পুরো ভেঙেই গিয়েছিলো। আমি যদি এখান থেকে টাকা উঠাতে পারতাম তাহলে কোনো সমস্যা ছিল না, বাট আমি এখান থেকে কোনো টাকা উঠাতে পারিনি, আমার ডলার এখনও সম্পূর্ণ হয়নি। এই কারণে মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিলো বুঝছো। তারপরে হঠাৎ করে একটা খেয়াল হলো, কোনো ডিসিশন নেওয়ার আগে আগে আমাকে চেক করতে হবে যে আসলে ওনার মোবাইলে কে লিঙ্ক পাঠিয়েছে, এটা আগে আমাকে শিওর হতে হবে। যদি কেউ পাঠিয়ে থাকে তাহলে সে আবার পাঠাবে, সেক্ষেত্রে আমার সমস্যা হবে। আর যদি কেউ না পাঠিয়ে থাকে তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এইদিকে ওনার জিমেল আইডি আমার কাছে আসে, তো সেখানে আমি চেক করলাম যে উনি আমাকে কী ভিডিও দেখেছে, কিন্তু আমি কিছুই পেলাম না। আমি তো অবাক, কী ব্যাপার, এই আইডি থেকে কোনো কিছু নেই কেন। তারপরে ভাবলাম ওনার মোবাইলটা চেক করব, কিন্তু কীভাবে চেক করব, ওনার মোবাইল তো লক করা থাকে, সেই লকের পাসওয়ার্ড নাম্বার তো আমার কাছে নেই। তখন হঠাৎ করে মনে হলো উনি তো অনেক সময় মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়, ওনার কোনো খবর থাকে না। ওই সময় আমি মোবাইলটা আনতে পারলে তো ভালোই হবে। যেই ভাবার সেই কাজ, ওই রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম ঠিকই উনি নাক ডেকে ঘুমাচ্ছেন আর মোবাইল চলতেছে। আমি আস্তে করে মোবাইলটা নিয়ে ঘরে চলে আসলাম। তারপরে ওনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মানে যা যা আছে সবগুলো চেক করলাম যে কে ওনাকে লিঙ্ক পাঠিয়েছে। ওমা আমি অবাক, ওনাকে কেউ লিঙ্ক পাঠায়নি। আমি বারবার চেক করলাম, কেউ লিঙ্ক পাঠায়নি। তাহলে ইউটিউব ইমপ্রেশন দিয়েছে। ইউটিউব কীভাবে ইমপ্রেশন দেবে? আমি তো ওনার ওই জিমেল আইডিতে আমার চ্যানেল খুলিনি, দেখিনি। হ্যাঁ আগে খুলেছিলাম কিন্তু রিসেন্টলি তো খুলিনি। তারপর জিমেল আইডি দেখলাম যে অন্য জিমেল আইডি, এটা কীভাবে আসলো? তারপর আমার মনে হলো যে এই আইডিটা আমি ওনাকে খুলে দিয়েছিলাম, কারণ ওনার যে আগে আইডি ছিল ওই আইডিতে গুগল ফটোসের ছবি একদম পুরো ভরে গিয়েছিল, আর জায়গা হচ্ছিল না। ওনার মোবাইলও পুরো ফটোতে ভরে গিয়েছিল। তো এই কারণে আমি ওনাকে এই জিমেল আইডিটা খুলে দিয়েছিলাম। ওখানে সম্ভবত আমার জিমেল আইডি ছিল, মানে আমার রিয়েল জিমেল আইডি ছিল না। যে আইডিটা আমি সবসময় ইউজ করি বা যে আইডি থেকে আমার চ্যানেলটা চেক করে দেখি, সেই আইডি নাম্বারটা ছিল। সম্ভবত ওখান থেকেই আমার চ্যানেলের ইমপ্রেশনটা ওনার জিমেল আইডিতে আসছে আর কি। উনি যে আইডিটা এখন ইউজ করতেছে ওই আইডিটা কিন্তু আমাদের বাসায় টিভিতে ইউজ করা হয় না। অ্যান্ড্রয়েড টিভিতে যে আইডিটা দেওয়া আছে সেই আইডিটা আমার কাছে আসে, ওনার মোবাইলে ইউটিউবে সেই আইডিটা দেওয়া নাই। তো এই কারণেই এই ইমপ্রেশনটা আসছে, মানে ওই চ্যানেল থেকে তো কিছু দেখা হয় না। উনি দেখে একটু হালকা পাতা দেখে, সময় পায় তখন দেখে, এছাড়া আর কিছু দেখা হয় না। তো ইমপ্রেশন কী দেবে? এই কারণেই আমার জিমেল আইডির যে ভিডিওগুলো আমার চ্যানেলে আসে, তো সেগুলো ইমপ্রেশনটা ওনার সেই আইডিতে চলে আসছে। আর আমি খেয়াল করে দেখলাম ইমপ্রেশন যে ভিডিওগুলো আসছে উনি সেগুলোই দেখছে। মানে তোমার ইমপ্রেশন আসছে 2টা ভিডিও, উনি এই 2টা ভিডিওই দেখছে। উনি কিন্তু আমার চ্যানেল ঢুকে নাই বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নাই। দেখলে আমাকে অবশ্যই বলতো, ওনারা তো সময় নেই। আর আমার চ্যানেলটাকে উনি সাবস্ক্রাইবও করে নাই। তো এরকম করতে করতে হঠাৎ করে চাপ লেগে মোবাইলটা লক হয়ে গেছে, তারপর আর খুলতে পারিনি। পরের দিন ভাবতেছি যে কী করা যায়। তারপরে ঠিক করলাম যে ওনার তো 2টা মোবাইল, একটা মোবাইল উনি প্রায় সময় বাসায় রেখে যায়। তো সেদিন আবার মোবাইলটা উনি বাসায় রেখে গিয়েছিলেন। ওই মোবাইলে ওনার 2টা আইডি আছে। তো তখন আমি ওই 2টা আইডি চেক করলাম। চেক করে দেখলাম যে আবার ইমপ্রেশন আসতেছে যে আইডিটা ওনার কাছে আসে। আমি তো টেনশনে পড়ে গেলাম, আজকে ভিডিও ছাড়লে তো উনি দেখবে। যেহেতু ইমপ্রেশন আসতেছে, তো আজকে ভিডিও ছাড়লে সেটা ইমপ্রেশনে তো আসবে, তখন তো উনি সেটা আবার দেখবে। আর তখন তো আমার সাথে আরও বেশি ঝামেলা করবে। কী করা যায়? তারপর ঠিক করলাম যে ওনার জিমেল আইডির হিস্টোরি যা আছে সব মুছে ফেলি, তাহলে ইমপ্রেশনটা আসবে না। তো আমি সেটাই করলাম, হিস্টোরি সবগুলো রেকর্ড মুছে ফেললাম। ওনার 2 আইডির হিস্টোরি সব মুছে ফেললাম। তারপর আমি নিশ্চিন্ত হলাম যে না, আর কোনো সমস্যা হবে না। ভিডিও সবগুলো আমি পাবলিক করে দিলাম। কিন্তু কিছুক্ষণ পরে আবার আইডিটা চেক করে দেখলাম আবার ইমপ্রেশন আসতেছে। কী জানি না, আবার ইমপ্রেশন আসতেছে। সাবস্ক্রাইব করা নাই, ইমপ্রেশন কেন আসতেছে? এরপর আমি চিন্তা ভাবনা করলাম যে ওই আইডিটাই মুছে ফেলবো, যেহেতু ওই আইডিতে সমস্যা, ইমপ্রেশন বারবার আসতেছে, ওই আইডিটা রাখারই দরকার নেই। মানে জিমেল আইডি হিসেবে ওনার ইউটিউব চ্যানেলে থাকার দরকার নেই। যে আইডিটা অ্যান্ড্রয়েড টিভির সাথে সংযুক্ত করা আছে ওই আইডিতে কোনো সমস্যা নেই, কারণ ওই আইডিতে বাচ্চারা কার্টুন দেখে, তো কার্টুনের ভিডিও অনেক আসে। তো সেই ভিডিওগুলো ইমপ্রেশন অনেক আসে, এত ইমপ্রেশন আসে যে অন্যান্য ভিডিওগুলো আর শো করে না। সেক্ষেত্রে সমস্যা হবে না, যদিও আমি দেখি না তারপরে কোনো সমস্যা হবে না। কিন্তু ওই আইডিটা তো আমার কাছে নেই, ওনার মোবাইল আছে, ওনার মোবাইল থেকে মুছতে হবে। কীভাবে মুছবো? তো ওনার এই মোবাইল থেকে আমি আইডিটা মুছে দিলাম। আইডির স্ক্রিনশটটা আমি রেখে দিলাম, যদি কখনো প্রয়োজন হয় তখন বের করে নিব। তো ভয়ে আমি ভিডিও কাজ করলাম, ভিডিওটা আপলোড করলাম। আপলোড করার আগে ওনার ওই আইডি থেকে সবগুলো হিস্টোরি মুছে দিলাম, জানি ইমপ্রেশন আসতে পারে, তারপরে মুছে দিলাম। আবার এটাও ভাবলাম যে উনি তো ফেসবুকে থাকে, ইউটিউবে কম থাকে, হয়তোবা উনি ইউটিউবে নাও দেখতে পারে। সেটাই হলো, উনি আসলে ইউটিউব দেখে নাই, ইউটিউব আর খুলেনি। তো উনি সেদিনও রাতেরবেলা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল। সেদিন আবার দরজা লক করে ঘুমিয়েছিল। তো আমি চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম, ঢুকে আস্তে করে মোবাইলটা নিয়ে আসলাম। মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি করে জিমেল আইডিটা মুছে ফেললাম। আর ওনার যে আগের আইডি ছিল সেটা ওকে করে দিলাম। এছাড়া উনি আমার ওই ভিডিওটার যে স্ক্রিনশট নিয়েছিল, সেই স্ক্রিনশটটা আমার আপাকে দিয়েছিল, সেটাও মুছে ফেললাম। মানে মোটামুটি সব ঝামেলা শেষ, এখন আর কোনো প্রবলেম নেই, যদি উনি বুঝতে না পারে। তো এরপর আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। উনি যে আইডিটা এখন ইউজ করতেছেন বা বাচ্চারা যে আইডিটা ইউজ করে, ওই আইডিতে আমি প্রায় সময় ব্লগ ভিডিও দেখি বা অন্যান্য অনেক কিছু দেখি, সেগুলো দেখা বন্ধ করে দিলাম।
জানি সমস্যা হবে না, তারপরে যদি হয় এই কারণে সেই ঝামেলা জড়ালাম না। শুধুমাত্র খেলার খবর দেখি আর ছবি আপডেটগুলো দেখি। যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে মানে মনে করে যে মোবাইল নাই, দেখা লাগবে বা সবজি কাটতেছি তখন বাধ্য হয়ে একটু দেখি, এছাড়া দেখি না। এখন তো উনি মোবাইলও নিয়ে যায়, তো ওই মোবাইলে আর দেখা হয় না কোনো কিছু। বড় বাচ্চায় বেঁচে গেলাম জানো না পোড়া, কী যে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। আর একটু জন্য হলে আমার চ্যানেলটা পুরা বন্ধ হয়ে যেত। বুদ্ধি খাটিয়ে কাজ করেছি বলে এই সমস্যাটায় পড়লাম না, না হলে যে কী হতো আমার আল্লাহই জানে। যাক, দিন শেষে আল্লাহ পাক আমার প্রতি রহমত করেছেন, না হলে আমার যে কি হতো সেটা ভাবতেই তো গা শির উঠতেছে। একটা চ্যানেলে কাজ করে কুল পাই না, আবার একটা চ্যানেল, আর এই চ্যানেলের যে অবস্থা ভিউসই তো হয় না, ডলারই পাই না। নতুন চ্যানেলে কাজ করলে তো আরও বেশি কষ্ট, আরও বেশি ঝামেলা। আল্লাহ পাক আমাকে সেই ঝামেলা থেকে উদ্ধার করেছেন। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে সব কিছুই খুলে বললাম যে কিভাবে আমি বেঁচে গেলাম। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।